সবার সিদ্ধান্ত নিয়ে মেঘরাজকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। সবাই বীরঙ্গলতার জয় জয়কার করছিল। তখন হঠাৎ মন্ত্রী বলল, বীরঙ্গলতার রাজত্বে নাকি কোনো অন্যায় চলবে না। তাহলে আমাদের সাথে অন্যায় কেন করা হয়েছে? সবাই থমকে গেল। রাজমাতা বেশ রাগান্বিত কণ্ঠে বললেন, তোমাদের সাথে অন্যায় হয়েছে? কি সেই অন্যায়? মন্ত্রী বলল, অবশ্যই অন্যায় হয়েছে, আমার কন্যার সাথে অন্যায় হয়েছে। রাজমাতা বললেন, অহেতুক তর্ক করা বন্ধ করো। আপনি এভাবে আমার মুখ বন্ধ করতে চাচ্ছেন রাজমাতা? মার্জনা করবেন। আপনি তো রাজমাতা নন, এখন রাজার পরিবর্তন হয়েছে, সেই সাথে রাজমাতার আসনও। আমি সেসব কথায় আসতে যাচ্ছি না। আমি রাজধর্ম মতে বলতে চাই, আমি আপনার উত্তরাধিকারী। বীরঙ্গলতার সাথে সাথে মাধবীলতারও রাজসিংহাসনে বসার যোগ্য। কন্যাদের যদি বসতেই হয়, তবে বীরঙ্গলতার স্থানে মাধবীলতা নয় কেন? আমরা যেভাবে যুদ্ধ করে যোগ্যতা বিবেচনা করে রাজত্ব লাভ করেছি, সেভাবে বীরঙ্গলতা এবং মাধবীলতার যোগ্যতার প্রমাণ নেওয়া হয়নি কেন? রাজমাতা বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন। মন্ত্রী এতক্ষণ অবধি চুপ ছিল, হঠাৎ করে এভাবে বাধা দিচ্ছে কেন? অন্যদিকে লতার পিতা বললেন, মাধবীকে তো লতার পরে স্থান দেওয়া হয়েছে, মুকুট যার মাথায় থাকুক, দায়িত্ব দুজনকেই দেয়া হয়েছে। মন্ত্রী বলল, এটা তো রাজধর্ম নয়। রাজধর্মে রাজত্ব একজনের অধিকার করে এবং সেজন যোগ্যতার প্রমাণ দিয়ে অর্জন করে। রাজমাতা বললেন, বীরঙ্গলতা প্রমাণ দিয়ে রাজত্ব অর্জন করেছে। মন্ত্রী বলল, সে প্রমাণটা মাধবীও দিয়েছে। যুদ্ধক্ষেত্রে শুধু লতা ছিল না, মাধবীও ছিল। এবার লতা বলল, আপনার যদি মনে হয় মাধবীর সাথে অন্যায় হয়েছে, তাহলে সেই অন্যায়ের প্রতিকারও করা হবে। মাধবী আমার বোন, আমার বন্ধু। সে যদি এই সিংহাসন লাভ করতে চায়, তবে আমি বাধা দেব না, কারণ আমি জানি আমি যেমন রাজ্য কল্পনা করি, মাধবী সে রাজ্যের সূচনা ঘটাবে। মাধবীবিহীন আমি কিছুই নই, তাই ওর রাজত্ব লাভ মানে আমার লাভ। সেজন্য আমি রাজমুকুট মাধবীর মাথায় সসম্মানে তুলে দেব। মন্ত্রী বলল, আমি দয়া নয়, যোগ্যতার প্রমাণ চেয়েছি। তোমাদের মধ্যে লড়াই করে বিচার করা হবে কে যোগ্য। কারো দানে মাধবী রাজত্ব লাভ করবে না। এবার মাধবী বলল, থামুন আপনারা। আপনাদের তর্ক বিতর্ক শোনার জন্য এখানে রাজ্যের মানুষেরা উপস্থিত হয়নি। তারা লতার মাথায় রাজমুকুট কতটা শোভা পেয়েছে সেটা দেখতে এসেছে। তাই অহেতুক তর্ক বন্ধ করুন। লতা কিছু বলতে চাইছিল, কি মাধবী তাকে থামিয়ে দিয়ে বলল, সমস্যা যখন আমাকে নিয়ে, তখন জবাব আমি দেব। আব্বাজান, আপনার হয়তো মনে হতে পারে লতা আমার থেকে অযোগ্য, কিন্তু আপনার মনে দিয়ে জগৎ চলবে না। এখানে আপনি ব্যতীত সবাই জানে লতা কতটা যোগ্য। আমি লতার কাছে নগণ্য। একটু থেমে পুনরায় বলল, রাজত্বের লোভ আমার কোনো কালে ছিল না, আজও নেই। রাজত্ব মানে যদি আপনারা ভাবেন এটা শুধুমাত্র একটা রাজমুকুটে সীমাবদ্ধতা, তবে ভুল ভাবছেন। এটা শুধুমাত্র রাজমুকুটে নয়, বরং বিশাল এক দায়িত্ব, যে দায়িত্ব পালন করার মতো সাহস আমার নেই। তাই নিঃসন্দেহে যোগ্য লতা। আমি খুব ছোটবেলা থেকে লতার সাথে এক কক্ষে রাত্রি যাপন করি, অর্থাৎ দিন এবং রাত সবটা সময় জুড়ে আমরা একত্রে থাকতাম। তবুও আমাদের মধ্যে অনেক পার্থক্য। কী পার্থক্য জানেন? তাহলে শুনুন। খুব ছোটবেলায় লতা যখন তার আম্মাকে হারায়, তখন থেকে, কিংবা বলা চলে তার পূর্ব মুহূর্ত থেকে, ও অনেকটা বুঝদার হয়ে উঠেছিল। বড়দের মতো করে সব কিছু ভাবত, সব পদক্ষেপ তাদের মতো নেওয়ার চেষ্টা করত। লতা আমাকেও বলতো ওর সেই কঠিন কঠিন বাক্য, যার অর্থ অনেকটা বিস্তার, যেটা আমার ছোট্ট মস্তিষ্ক বুঝতে পারতো না। লতার কথা আমি বুঝতে পারতাম ঠিকই, তবে তার সঙ্গ ছেড়ে কখনো যায়নি। কেননা আমার সব সময় মনে হতো লতা যা বলে সব ঠিক। লতার কথার মর্মার্থ যত গভীর হোক না কেন, তার সিদ্ধান্ত সঠিক। এজন্য ছোট থেকে আমি লতাকে অনুসরণ করে বড় হয়েছি। সে হিসাবে বলা যায় লতা আমার গুরু। শিষ্য কখনো গুরুর থেকে যোগ্য হতে পারে না। লতা যখন ছোটবেলায় আমাকে বলতো কন্যাদের স্বাধীনতা নেই, তারা যন্ত্রণায় প্রতিনিয়ত পড়ছে, তখন বুঝিনি কন্যাদের যন্ত্রণা বলতেও কি বুঝিয়েছে। লতা যখন বলল তাদের স্বাধীনতা পাওয়ার অধিকার রয়েছে, তখনও বুঝিনি কেমন স্বাধীনতার কথা বলা হয়েছে। তবে সেদিন বুঝেছি, যেদিন বদ্ধ কক্ষ নিজের আম্মাকে যন্ত্রণায় ছটফট করতে দেখেছি, সেদিন বুঝেছি আম্মার স্বাধীনতার প্রয়োজন। তার আনন্দ বাঁচার অধিকার রয়েছে। যার থেকে জীবনের অর্থ শিখেছি, তার থেকে নিজেকে যোগ্য বলাটা আমার জন্য লজ্জার। আমি লজ্জিত হতে চাই না। তাই দয়া করে
কেউ আমাকে লজ্জা দিয়ে কোনো বাক্য বলবেন না। লতা এক দৃষ্টিতে মাধবীর দিকে তাকিয়েছিল। মাধবী হাত জোর করতেই তার হাত ধরে বুকে জড়িয়ে নিয়ে কান্না করে দিল। মন্ত্রী অপমানিত বোধ করে চলে গেলেন। মন্ত্রী তার স্ত্রীর বাহু চেপে ধরে বলল, তোর কন্যা আমার সব ইচ্ছে মাটি করে দিল। প্রথমে চুপ ছিলাম, শেষে সহ্য করতে না পেরে বললাম, আর তোর কন্যা আমার। কথাটি সম্পন্ন না করে মন্ত্রী তার স্ত্রীর গায়ে থাপ্পড় মারার জন্য হাত তুলতে যাবে, তখনই পদ্মাবতী ধরে নিল। মন্ত্রী পদ্মাকে দেখে বেশ অবাক হলো। এখানে মাধবী থাকলে হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু পদ্মাবতী বিষয়টা মন্ত্রীর একার হচ্ছে তেমন নয়। মন্ত্রীর স্ত্রীও বেশ চমকে গেলেন। পদ্মা বলল, এটা এক কন্যার রাজত্ব, এখানে কোনো নারীর অসম্মান আর হবে না। আমার বোন বীরঙ্গলতা এই রাজ্যের শাসক। তার পরিবারের মধ্যে যদি এমন অন্যায় হয়, তবে সে তার প্রজাদের পরিবার ঠিক কি করে করবে? তাই আজ থেকে সব অন্যায়ের প্রতিকার হবে। মন্ত্রী চিৎকার দিয়ে বলল, পদ্মা। পদ্মা বলল, মার্জনা করবেন, আপনার চিৎকার আমাকে আর দমাতে পারবে না। আমি সাহসী দুই বোনের আপা। আজ যদি নিজে ভয় পাই, তবে তাদের আপা হওয়ার যোগ্যতা আমি হারিয়ে ফেলবো। আমি আমার আম্মাকে নিয়ে গেলাম। যদি কোনোদিন সম্মানের সাথে আম্মাকে স্ত্রীর মর্যাদা দিতে পারেন, সেদিন আপনার কক্ষে ডাকবেন। পদ্মা তার আম্মার হাত ধরে নিয়ে গেল। এতটা সময় পদ্মার আম্মা নীরব রইলেন। অন্যদিকে সেনাপতি মেঘরাজ এতক্ষণ পর লতাকে একা পেল, এজন্য বেশ খুশি হলো। লতা অন্দরমহলের দিকে যাচ্ছিল, কিন্তু মেঘরাজ তাকে বাধা দিতে তার সামনে চলে গেল। লতা বলল, কিছু বলবে? মেঘ বলল, হ্যাঁ বলবো। বলো। নিজেকে আমার কাছ থেকে আড়াল রাখলেন কেন? কি ব্যাপার হঠাৎ আপনি করে সম্বোধন করছো? যতই হোক, রানীর সাথে কথা বলছি, তাই সীমা লঙ্ঘন করতে চাচ্ছি না। শাসক সেনাপতি সম্পর্ক রাজসভা অবধি থাকুক, এর বাইরে আমরা কিন্তু বন্ধু। হ্যাঁ, এমন বন্ধু যে বন্ধুর থেকে নিজেকে আড়াল করে। আড়াল কখন করলাম? তুমি কি কখনো জিজ্ঞেস করেছো বীরঙ্গলতাকে তার সাথে আমার সম্পর্ক কি? নিজের মতো করে তার সই ভেবে নিলে এখন দোষ দিচ্ছ। তা না হয় ভেবেছি, কিন্তু তোমাকে নাম তো জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা, আবার ভুল হয়েছে। এসব কথা এখন থাকবে কেন? আমি বলছি তাই। আচ্ছা থাকলো, তবে উত্তর দাও কিসের? আমার অনুভূতি সম্পর্কে তো তুমি অবগত। সে অনুভূতির পরিবর্তে আমি কি জবাব পাবো? লতা বলল, এসব কথা থাক, রাজকার্যে মন দাও। শুধু সেনাপতি হলেই হবে না, তার জন্য দায়িত্ব পালন করতে হবে। কি কি করতে হবে তুমি বলে দাও, আমি করে নিচ্ছি, তবে জবাবটাও দাও। পরে দেব। আপাতত শোনো, কি কাজ করতে হবে তোমাকে বলো। আজ তুমি এবং মাধবী রাজ্যে ঘুরে বেড়াবে। রাতে দেখবে রাজ্যের পরিস্থিতি। যেটা ভুল মনে হবে সেটা মাধবীর সাথে আলাপ করবে, বাকিটা মাধবী দেখে নেবে। আর কি কি কাজ করতে হবে সেটাও মাধবীর থেকে শুনে নিও। আচ্ছা। লতা চলে যাচ্ছিল। মেঘ পেছন থেকে বলল, বীরঙ্গনা। লতা পিছু ঘুরে জিজ্ঞেস করলো, কি? আমার পিতার মৃত্যুর জন্য কে দায়ী? লতা মনমরা হয়ে গেল। তারপর বলল, হঠাৎই প্রশ্ন। দেখো, আমার অসাবধানতার জন্য আমার পিতা মারা গেছে। আমি এর জন্য নিজেকে শান্ত করতে পারছি না। সেই সাথে সেদিন আমার পিতা কিন্তু অপর পক্ষের আঘাতে মারা যায়নি, গিয়েছে আমাদের পক্ষের আঘাতে মারা। এক্ষেত্রে ধরে নেওয়া যায় অপরাধী আমাদের মধ্যে যে তোমার শত্রু। তোমাকে মারতে চেয়েছিল, কিন্তু পিতা সফল হতে দেয়নি। এখন আমাদের দায়িত্ব নয় কি তাকে খুঁজে বের করা? লতা বলল, আপাতত তুমি সেনাপতির কাজে মন দাও। আমি দেখছি মানে কি বীরঙ্গনা? তুমি ভয় পেও না, আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমি অবশ্যই আসল অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করব। তাকে আমি অনেক পূর্ব থেকে খুঁজে বের করার চেষ্টা করছি। তবে বিশ্বাস রাখো, আমি এবার খুঁজে বের করব এবং যথাযথ শাস্তি দেব। তোমার কাউকে সন্দেহ হয়? লতা চুপ করে গেল। মেঘ বলল, কাকে সন্দেহ করছো? দুঃখিত, তুমি এবার আসতে পারো। মেঘরাজ সম্মতি জানালো। চলে যেতে যেতে বলল, উত্তরের অপেক্ষায় রইলাম। লতা কিছু বলল না, অন্দরমহলে চলে গেল। অন্দরমহলে যেতে তার পিতার ডাক পড়ল। পিতার কক্ষে প্রবেশ করে বলল, আমাকে কেন ডাকছিলেন? লতার আব্বা বলল, তোমাকে একটা উপহার দিতে চাই। ভেবো না এটা তোমার আম্মার থেকে পাওয়া উপহার। আমি দিচ্ছি না এটা তোমাকে। লতা বলল, আপনি দিলেও কি সমস্যা? না, তুমি নিবে কি না? এত জড়তা নিয়ে যখন সন্তানের সাথে কথা বলতে হয়, তখন ধরে নিতে হয় ত্রুটি সেই পিতার মধ্যেই বিরাজমান।
আমার তো ভুল হয়েছে, আমি একজন ভালো পিতা হতে পারিনি। লতা চুপ করে রইল। লতার পিতা তাকে তার মায়ের একটি গলার হার তার হাতে দিয়ে বলল, তোমার আম্মা এটা বিশেষভাবে তোমার জন্য রেখেছিলেন। আমি শুধু সঠিক সময়ে তোমার হাতে দিতে চাচ্ছিলাম। আজ সঠিক সময়ে এসেছে। লতা হাতে নিল, তার পিতার চোখে চোখ রেখে বলল, পিতার ধর্মই সন্তানকে আগলে রাখা। আগলে রাখতে যে জন জানে সে কখনো ব্যর্থ পিতা হয় না। লতা চলে গেল। লতার পিতা ভাবনায় পড়ে গেল। তার লতার সে ছোটবেলার কথা মনে পড়ল, যখন থেকে সে লতার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করতেন। লতা কোথায় যায়, কি করে, সব কিছু। মূলত তিনি চাননি লতা কোনো বিপদে পড়ুক। এরকম একদিন গভীর রাতে লতা লুকিয়ে রাজ্য ঘুরতে বের হয়েছিল। সেদিন রাজ্যে ডাকাত পড়েছিল, সবাই সব কিছু লুট করেছিল। ঘটনাক্রমে লতার সাথে ডাকাতদের সাক্ষাৎ হয়। সেদিনও তাদের সাথে লতার যুদ্ধ হয়, যদিও সে যুদ্ধে লতা খুবই নগণ্য ছিল। এতটাই নগণ্য ছিল যে প্রথম পদক্ষেপে টিকতে পারল না। যখন চোখের সামনে নিশ্চিত মৃত্যুকে দেখেছিল, ঠিক তখন মুখশ্রী কাপড়ে আবৃত এক যোদ্ধা লতাকে বাঁচাতে এগিয়ে এলো। ডাকাতদের পরাজিত করে সে লতার ক্ষত স্থানে যত্ন করে কাপড় দিয়ে বেঁধে দিয়েছিল। সেদিন লতা তার মুখ না দেখলেও তার ছোঁয়া অনুভব করতে পেরেছিল। সেই অনুভব তাকে বুঝিয়ে দিয়েছিল এটা তার পিতা। লতা কক্ষের বাহিরে দাঁড়িয়েছিল। হঠাৎ মুখ কক্ষের ভেতরে দিয়ে বলল, সন্তানরা পিতামাতার স্পর্শ অনুভব করতে পারে, আর কন্যারা একটু বেশি বিশেষভাবে তার পিতার ছোঁয়া অনুভব করতে পারে। এটা কন্যা এবং পিতার আলাদা সম্পর্ক। প্রহরীরা একে অপরের মধ্যে কথা বলছিল। তাদের কথোপকথন ছিল, আজ রাতে বিশেষ পাহারা দিতে হবে। রাজা মানে লতার পিতা খবর পেয়েছেন তার শত্রুর। সেদিন যাকে দোষী বলা হয়েছিল, আসলে সে প্রকৃত দোষী নয়। রানীর সন্তানের মৃত্যুতে তার হাত ছিল না, অন্য একজন ছিল। সে বীরঙ্গলতাকেও মারার চেষ্টা করেছিল। কাল রাজা তার নাম বলবে এবং তার বিচার হবে রাজসভায়। হ্যাঁ, আমিও শুনেছি। তাই তো বাহিরটা ভালোভাবে পাহারা দিতে হবে। তাদের কথোপকথনের শেষে একটি ছায়া পালিয়ে গেল। তারা সেটা লক্ষ্য করেনি। গভীর রাত, রাজমহলের বাহিরে শত শত পাহারাদার, কিন্তু অন্দরমহলটা বেশ ফাঁকা। একজন খুব সাবধানে এগিয়ে যাচ্ছে রাজার কক্ষের দিকে। সাবধানে এক পা করে এগিয়ে গিয়েছে সে। রাজা গভীর নিদ্রায় ছিল। লোকটি নিজের হাতের ধারালো তলোয়ার দিয়ে রাজার পেট বরাবর আঘাত করলো। তলোয়ারটি রাজার পেটে লাগার পূর্বে মাধবী সেটা ধরে নিল। মাধবী শান্ত কণ্ঠে বলল, কে তুমি? আগন্তুক ভয় পেয়ে গেল। মাধবী নিজে তার মুখ থেকে কাপড় সরিয়ে নিল। মাধবী বেশ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। এতক্ষণে রাজা জেগে গেল। তারও চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। মাধবী বলল, এজন্য লতা আমাকে আজ রাজমহলে থাকতে দিতে চায়নি। আগন্তুক বসে পড়ল। লতা এবং মেঘরাজ রাজ্যের মানুষের মধ্যে আদৌ পরিবর্তন ঘটেছে কিনা সেটা দেখতে রাজ্যে বের হয়েছে। এতক্ষণ অবধি সব কুটির স্বাভাবিক লাগলো। এবার যে কুটিরের সামনে এসে দাঁড়িয়েছে, সেখান থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। লতা নির্ভয়ে কুটিরে কড়া নাড়ল। ভেতর থেকে একজন দরজা খুলে দিয়ে বলল, কি চাই? লতা বলল, বাচ্চারা কান্না করছে কেন? লোকটি বলল, সেটার জবাবদিহিতা আপনাকে দিতে হবে। মেঘ বলল, অবশ্যই দিতে হবে। কারা আপনারা? লতা মুখশ্রী থেকে কাপড় সরালো। লোকটি ভয় পেয়ে গিয়ে বলল, বীরঙ্গলতা আপনি? লতা বলল, হ্যাঁ আমি জানি একদিনে রাজ্যের পরিস্থিতি বদলানো সম্ভব নয়। আমি যদি রাজমহলে বসে থাকি তবে আপনারা কোনো কালে বদলাবেন না। এবার বলুন, বাচ্চারা কেন কাঁদছিল? আসলে মেঘ বলল, বাচ্চাদের ডাকুন। লোকটি ভয়ে ভয়ে বাচ্চাদের নিয়ে আসলো। লতা তাদের সামনে হাঁটু ভেঙে বসে বলল, কাঁদছো কেন? বাচ্চাদের মধ্যে থেকে বড় যে সে বলল, আব্বা আমাকে খুব মেরেছে, আমাদের কাউকে খেতে দেয়নি, আমরা এজন্য কাঁদছি। তুমি আমাদের কান্না হাসিতে বদলে দিবে রানী? আমি রানী তা তোমাদের কে বলল? আমরা তোমাকে চিনি, আমরা জানি আমাদের দুঃখ ভুলিয়ে দিতে এসেছো। আম্মা বলেছে বীরঙ্গলতা সবার দুঃখ কমিয়ে দেবে, তাই তোমাদের দুঃখ দূর করতে এখন আমি কি করতে পারি? ছোট বাচ্চাটি বলল, আমাদের খাবার দাও। লতা মেঘের দিকে ইশারা করলো। মেঘ ঝোলা থেকে কিছু ফলমূল বাচ্চাদের দিল। বাচ্চারা খাবার পেয়ে খুব খুশি হলো। লতা এবার লোকটির উদ্দেশ্যে বলল, আপনার স্ত্রী কোথায়? পাশের কক্ষে। বড় বাচ্চাটি বলল, আম্মা খুব অসুস্থ। লতা পাশের কক্ষে চলে গেল। মহিলাটি মাথায় হাত দিয়ে দেখলো বেশ গরম।
মহিলাটি বেশ কাঁপছে। লতা লোকটির উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি ওনার চিকিৎসার ব্যবস্থা করুন, পানি নিয়ে আসুন। লতাকে লোকটি একটি পাত্রে পানি দিল। লতা সেটাই একটি শুকনো কাপড় ভিজিয়ে মহিলার মাথায় ছোঁয়ালো। লোকটিকে এবং মেঘরাজকে পাশের কক্ষে যেতে বলল। তারা চলে গেল। লতা ভেজা কাপড় দিয়ে মহিলার সারা অঙ্গ মুছে দিল। কিছুক্ষণের মধ্যে লোকটি একটু সুস্থ হলো। আধ খোলা চোখে একবার বিরঙ্গলতাকে দেখে নিল। লতা বাচ্চাদের মহিলার কাছে রেখে লোকটির কাছে গিয়ে বলল, তাকে এভাবে আঘাত কেন করলেন? লোকটি বলল, সারাদিন 2 পয়সা রোজগার করি, সে দিয়ে আমার সবার অন্ন জোগাড় হয় না। অল্প খাবার এসে সন্তুষ্ট নয়। গরিব ঘরে জন্মানো বাচ্চাদের এত চাহিদা থাকতে নেই। ও তা বুঝতে চায় না। কাজ শেষে ফিরলে ওর অহেতুক ঘ্যানঘ্যানানি সহ্য হয় না, তাই আঘাত করেছি। আমি জানতাম আপনি আসবেন, তাও মেরেছি, কারণ আমার রাগ নিয়ন্ত্রিত ছিল না। আপনার রাজ্যে আপনি বৈষম্য দূর করতে চান, কিন্তু ক্ষুধার জ্বালায় কাতর পরিবারের মধ্যে সমতা আপনি কিভাবে আশা করেন? পুরুষদের যেমন পরিবর্তন হওয়া উচিত, তেমন নারীদেরও পুরুষদের অবস্থান বুঝে কথা বলা উচিত নয় কি? আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনার বিচারে কি বলে? লতা এতক্ষণ চুপ করেছিল। লোকটির কথা মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল, আমি শুধু পুরুষদের পরিবর্তনে বিশ্বাসী নই। আপনাদের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে। এটা একমাত্র কারণ। দারিদ্রতা হলে আমি ব্যবস্থা করব। কাল ভোর হলে আপনার স্ত্রী যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবেন। আপাতত কিছু স্বর্ণমুদ্রা রাখুন, এ দিয়ে কাজ চালিয়ে নিন, বাকিটা দেখছি। লতা এবং মেঘ তাদের বিদায় জানিয়ে চলে এলো। এভাবে বেশ কয়েকটা কুটিরে তারা থেমেছে। তাদের মধ্যে নারী পুরুষ সবার দোষ রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের অহেতুক মারধর করা হয়েছে। আশা করা যায় অহেতুক বিষয়গুলো বন্ধ হবে লতার আগমনে। সবাই যখন নিশ্চিত হবে শাসক স্বয়ং রাজ্য পাহারা দেয়, তখন তাদের মধ্যে ভয় ঢুকে যাবে, আর এই ভয়ে তারা স্ত্রীদের গায়ে অকারণে হাত তোলা বন্ধ করবে। লতা এবং মেঘরাজ রাজমহলের উদ্দেশ্যে পা বাড়ালো। লতা বলল, আমাদের দারিদ্রতা দূরীকরণে কিছু একটা করা উচিত। মেঘ বলল, আমিও সেটা ভাবছি, এক্ষেত্রে কি করা যায়? মেঘরাজ বলল, আমার কাছে একটা উপায় আছে। কি? আমাদের রাজ্যের প্রজারা নানা ধরনের শস্য উৎপাদন করে, তবে তারা সেটা সঠিক স্থানে বিক্রি করতে পারে না, কারণ তারা আশেপাশের যে রাজ্যগুলোতে শস্য বিক্রয় করে, সে রাজ্য একই শস্য উৎপাদিত করে। তাই তাদের কম অর্থে শস্য দিতে হয়। এক্ষেত্রে আমরা সেই সব রাজ্যকে খুঁজে বের করতে পারি যেখানে আমাদের রাজ্যে যা উৎপাদিত হয় তা হয় না, কিন্তু অন্য কিছু হয়। এক্ষেত্রে তারা আমাদের শস্য অধিক মূল্য দিয়ে ক্রয় করবে। উত্তম। সেনাপতির দায়িত্বের জন্য তুমি সত্যি যোগ্য, তবে এতে আরও একটি লাভ হতে পারে। কি? তাদের রাজ্যে শস্য ক্রয় করা যেতে পারে। তাতে রাজ্যের প্রজারা নতুন কিছুর সাথে পরিচিত হবে। এজন্য আপনাকে একটি ঘোড়ার গাড়ি ব্যবস্থা করে দিতে হবে প্রজাদের, তবেই সম্ভব। আচ্ছা, তাহলে কালকে সংবাদটি সবাইকে দিয়ে দাও এবং কিছু গুপ্তচর নিয়োগ দাও যারা আমাদের সঠিক তথ্য জোগাড় করে দিতে পারবে। আচ্ছা। কিছুটা পথ যেতে মেঘরাজ বসে পড়ল। লতা বলল, কি হলো, বসে পড়লেন কেন? মেঘরাজ বলল, তুমি মানুষ তো? লতা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। মেঘরাজ বলল, মানুষ এতটা পথ হাঁটতে পারে? হেঁটে হেঁটে পুরো রাজ্য ঘুরলে, এখন আবার রাজমহলে যাচ্ছ, ক্লান্তি নেই তোমার? লতা মেঘরাজের পাশে বসে বলল, রাজসেনাপতির কণ্ঠে এরকম শব্দ বেমানান। রাজসেনাপতি মানুষ, সে বৃণগ্রহের প্রাণী নয় যে ক্লান্তি থাকবে না। রাজ্য চালনায় ক্লান্তি থাকতে নেই মেঘরাজ। মেঘরাজ লতার দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল। প্রথম লতার মুখের নিজের নাম শুনল, যদিও পূর্বে রাজা মেঘরাজ বলে ব্যঙ্গ করে নাম বলেছিল, তখন এতটা ভালো লাগেনি, সেটা আজ লাগলো। মেঘরাজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লতা বলল, এভাবে কি দেখছো? মেঘরাজ বললে, আবার বীরঙ্গনাকে? এসব চিন্তা থেকে কখন বেরিয়ে আসবে মেঘরাজ? মেঘরাজ মন খারাপ করে বলল, তুমি চাও আমি বের হয়ে আসি? হ্যাঁ চাই। কেন? আমি সাধারণ প্রজা বলে। আমার কাছে রাজা প্রজা বলতে কোনো শব্দ নেই। আমি শুধু জানি মানব ধর্ম, এখানে কোনো ভেদাভেদ নেই। তবে আমার অনুভূতিকে গ্রহণ করতে পারছো না কেন? এটা হয় না। কেন হয় না? তুমি অন্য কিছুতে পারদর্শী বলে, অনেক কিছুতে পারদর্শী বলে, তোমার জীবনে কোনো ব্যর্থতা নেই বলে। আমি তো সেদিন তোমায় বললাম কলঙ্কবিহীন, তুমি বড় বেমানান। একটু থেমে পুনরায় বলল, আমাকে কলঙ্ক রূপে গ্রহণ করে নাও।
না বীরঙ্গনা। লতা একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শাসক, আমার অনেক শত্রু। আমি না চাইতেও অনেকে আমার শত্রু হয়ে গেছে মেঘরাজ। যে কোনো সময় আমি মারা যেতে পারি শত্রুর আঘাতে। তাই আমি চাই না আমার সাথে কারো নাম জড়িয়ে থাকুক। মৃত্যু তো সৃষ্টির ধর্ম, তাই বলে তার জন্য জীবনের গল্প অসমাপ্ত রাখবো? লতা কিছু বলল না। মেঘরাজ পুনরায় বলল, আমায় ভালোবাসতে ভয় পাচ্ছ তুমি? যদি বলি হ্যাঁ, কিসের ভয়? পরিপূর্ণ স্ত্রী না হতে পারার ভয়। দেখো, এখন আর আমি সাধারণ কন্যা নয়। আমি চাইলেও নিজের স্বামীর সাথে তার কুটিরে গিয়ে থাকতে পারবো না। তোমার নিশ্চয়ই নিজের স্ত্রীকে নিয়ে স্বপ্ন আছে। তোমার আম্মার তার বৌমার সেবা পাওয়ার অধিকার আছে। বৌমাকে নিজ গৃহে রাখার ইচ্ছা আছে। সে কি চাইবে নিজ গৃহ ছেড়ে আমাদের রাজমহলে এসে থাকতে? চাইবে না। সে হয়তো এতে অপমানিত বোধ করবে। যতই বলি না কেন, বৈষম্য দূর করব। কোথাও না কোথাও গিয়ে কন্যাদের জীবনে স্বামী সেবা, তাদের ইচ্ছার মূল্যায়ন করা এক স্ত্রীর ধর্ম। তোমার কুটিরে যেতে হলে আমাকে রাজত্ব ছাড়তে হবে, কিন্তু সবার চিন্তাধারার পরিবর্তন না এনে আমি রাজত্ব ছাড়তে পারবো না। তোমাকে ছাড়তে হবে না। তুমি দুদিক সামলে চলবে। আমি জানি তুমি পারবে। তুমি একসাথে রাজ্য এবং আমার পরিবারকে সামলে চলবে। আর এটা বীরঙ্গলতার কাছে সামান্য ব্যাপার। তবুও সবার পরিবর্তন না ঘটা অবধি আমি নিজের সাথে কাউকে জড়াতে পারবো না। ততদিন অবধি আমি অপেক্ষা করব। লতা মেঘরাজের দিকে তাকিয়ে রইল। মেঘরাজও তার দিকে তাকিয়ে রইল। লতার চোখের ভাষায় সব কিছু বুঝিয়ে দিচ্ছে সেই সব কথা যেগুলো সে মুখে বলতে পারেনি। লতা বলল, চলো। মেঘরাজ সম্মতি দিল। দুজনে রাজমহলের উদ্দেশ্যে হাঁটা ধরল। রাজমহলে পৌঁছে লতা মেঘরাজকে বিদায় জানিয়ে অন্দরমহলে প্রবেশ করতে এগিয়ে গেল। পেছন থেকে মেঘরাজ বলল, এজন্য তোমার লড়াইয়ের সঙ্গ দিয়ে কাটিয়ে দি এজন্য তোমার লড়াইয়ের সঙ্গ দিয়ে কাটিয়ে দিতে চাই বীরঙ্গনা। যতদিন অবধি তোমার স্বপ্ন সত্যি না হয়, ততদিন অবধি তোমাকে সঙ্গ দিতে চাই বন্ধু হয়ে। তারপর না হয় তোমাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করব। ততদিন অবধি অপেক্ষা করব। লতা পিছু ঘুরে তাকালো। মেঘরাজ পুনরায় বলল, এই জন্মে যদি অপেক্ষার সমাপ্তি না ঘটে, তবে পরের জন্মেও আমি তোমার পিছু ঘুরব। ভালোবাসি বীরঙ্গনা। লতা চলে গেল। লতা রাজার কক্ষে প্রবেশ করতে মাধবী ওর বাহু ধরে জিজ্ঞাসা করলো, এজন্য তুই আমাকে রাজমহলে থাকতে দিতে চাসনি? আমি জোর না করলে তো তুই রাজ্য পরিদর্শনে বের হতি না। মাধবী কথা বলতে বলতে কান্না করে দিল। লতা আগন্তুকের দিকে তাকিয়ে বলল, তোমাকে কে পাঠিয়েছে? মাধবী বিস্ময়িত হলো। লতা পুনরায় বলল, আমি জানি কাকি আম্মা, তুমি আসল অপরাধী নও, তাইও হয়তো কোনো বাক্য বলো না। হ্যাঁ, আগন্তুক মাধবীর আম্মা, যার জন্য মাধবী বেশ ভেঙে পড়েছে। বারবার লতা এবং মাধবী মন্ত্রী স্ত্রীকে জিজ্ঞেস করছিল কে তাকে পাঠিয়েছে। মন্ত্রী স্ত্রী একেবারের জন্য মুখ খুলল না। লতা বলল, তুমি যখন বলবে না, তখন আমি খুঁজে নিচ্ছি। মাধবী উদ্যানে মন খারাপ করে বসেছিল। লতা গিয়ে তার কাঁধে হাত রাখলো। মাধবীর মধ্যে তাতে কোনো ভাবান্তর দেখা দিল না। লতা বলল, মন খারাপ না, সত্য মেনে নেওয়ার ক্ষমতা আমার আছে। তুই মানতে চাচ্ছিস না কেন? কাকি আম্মা কিছু করেনি। আমি যে নিজের চোখে তাকে দেখলাম, তখন বললাম না চোখের দেখা সব নয়। তাহলে বলছিস না কেন? তুই কাকে সন্দেহ করছিস? আমার মনে হয় তুই সব জানিস, তাও বলতে চাইছিস না কেন? প্রমাণ ছাড়া কোনো কথা বলা যুক্তিযুক্ত নয়। অনুমানে সব হয় না। সেটা রাজ্যের সকলের জন্য, আমার জন্য নয়। আমি জানতে তোর কথা জানতো না তো কে জানবে? বল আমাকে। আচ্ছা বেশ বলছি, তবে তুই নিজেকে সামলে নিবি সেটা কথা দে। নিজের আম্মাকে ওখানে দেখেছি, তখন যদি সামলে চলতে পারি, সেখানে জগতের যেই দোষী হোক না কেন আমার কিছু যায় আসে না। আমার আম্মার থেকে গুরুত্বপূর্ণ কেউই নেই আমার কাছে। যে দোষ করলে আমি ভেঙে পড়ব। লতা মজার সুরে বলল, তার মানে বলতে চাচ্ছিস তোর আম্মা শুধু প্রিয় শুধু, আমি প্রিয় নই। তোর স্থানটা আমার কোথায় সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, এই জগতে সবাই ভুল করতে পারে, কিন্তু তুই না। তাই তোর কথাটি আসেনি। আশা করি আমার কথার ভাবার্থ বুঝতে পারছিস। লতা কিছু বলল না, মুচকি হাসলো। মাধবী পুনরায় বলল, আমিটা ভুল করতে পারে, আমি সেটা বিশ্বাস করি, কিন্তু লতা ভুল করবে সেটা জগতের শ্রেষ্ঠ
সত্যবাদী এসে বললেও আমি বিশ্বাস করব না তুই আমার ঠিক এতটা জুড়ে আছিস, এতটা কাছের ভরসার। মাধবী বুকের বাঁ পাশে হাত দিয়ে বলল, তুই আমার এখানটায় এমনভাবে জুড়ে আছিস যে পুরুষ হলে আমি তোকে জোর করে ছিনিয়ে নিজের করে নিতাম। লতা বলল, আমি জানি, আমি বিশ্বাস করি। এবার নাম বল। হ্যাঁ। মাধবী কিছু কিছু বলল না, নীরব থাকলো। রাজ্যে ছড়িয়ে গেল মন্ত্রী স্ত্রী রাজাকে খুন করতে গিয়ে ধরা পড়েছে, তবে তিনি আসল অপরাধী নন। তাকে বাধ্য করা হয়েছে, যে তাকে বাধ্য করেছে তাকে কাল রাজসভায় সবার সামনে কন্যা বীরঙ্গলতা শাস্তি দিবে। সবাইকে রাজসভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। কাল সকাল অবধি মন্ত্রী স্ত্রীকে করা নজরদারিতে রাখা হবে। খবরটি যখন রাজ্যে ছড়িয়ে যাচ্ছিল তখন লতা মনে মনে বলল, শুধু অন্দরমহলে রটলে তুমি যে নিজের আসল রূপে ফিরবে না তা আমি বুঝে গেছি। তাই তোমার জন্য আমার এই আয়োজন। মেঘরাজ হাতে একটি পুষ্প নিয়ে লতাকে খুঁজছিল। রাজমহলে লতাকে না পেয়ে উদ্যানে চলে গেল। উদ্যানে আসতে তার সাথে মাধবীর দেখা হলো। মাধবী তার হাতে পুষ্প দেখে জিজ্ঞাসা করলো, পুষ্প কার জন্য? মেঘরাজ হচকচিয়ে গিয়ে বলল, এটা আসলে কি? এটা করছ? এটা কার? এটা আসলে, হ্যাঁ এটা আসলে। মেঘরাজ ঘাবড়ে গিয়ে বলে দিল, এটা তোমার জন্য। মাধবীর মুখে হাসি ফুটে উঠল, সত্যি এটা আমার জন্য। হ্যাঁ বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার, তাই তোমাকে দিলাম। মেঘরাজ মাধবীর দিকে পুষ্প এগিয়ে দিল। মাধবী হাত বাড়িয়ে নিয়ে বলল, শুধু বন্ধু বলে দিলে না? মানে আচ্ছা থাক, তোমাকে আর মানে করতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। মেঘরাজ বিস্ময় নিয়ে বলল, কি বুঝেছ? মাধবী পুষ্পটি মেঘের মুখশ্রী এতে ছুঁয়ে দিয়ে বলল, তুমি যা বুঝিয়েছ। মাধবী লজ্জা পেয়ে গেল। মেঘ হতভম্ব হয়ে গেল। মনে মনে বলল, আমি তাকে কি বোঝালাম? মেঘরাজ ভাবনা বাদ দিয়ে উদ্যান থেকে আর একটি পুষ্প নিয়ে লতাকে খুঁজতে গেল। লতা একটি কাজে বাহিরে গিয়েছিল। রাজমহলে প্রবেশ করতে মেঘরাজের সাথে দেখা। লতা কিছু বলবে তার পূর্বে মেঘরাজ লতাকে নিয়ে উদ্যানে চলে গেল। লতা বলল, কি হলো, এভাবে টানছো কেন? মেঘরাজ তাকে উদ্যানের একটা ফাঁকা স্থানে নিয়ে গিয়ে বলল, বীরঙ্গনা, আমার একটা ইচ্ছা আছে, রাখবে? কি বলো? বলো রাখবে? রাখার মতো হলে চেষ্টা করব। তাহলে চোখ বন্ধ করো। কেন? মেঘ অনুরোধের ভঙ্গিতে বলল, দয়া করে করো না। লতা চোখ বন্ধ করে নিল। মেঘরাজ বলল, একটু বেশি সাহস দেখাচ্ছি, মার্জনা করো। অনুভূতিগুলো বড্ড গাঢ়, ইচ্ছে যে তার একটু বেশি। বলতে বলতে মেঘরাজ লতার কেশ খুলে দিল। কোমর অব্দি ঘন কালো কেশগুলো খুলে পড়লো। মেঘরাজ হাতের পুষ্পটা লতার কানে গুজে দিল। লতা চোখ খুলে ফেললো। মেঘরাজ এক ধ্যানে লতার দিকে তাকিয়ে রইল। লতা বলল, সাহসটা রাজকার্যে দিলে ভালো হতো না? মেঘরাজ লতার কথাকে গুরুত্ব না দিয়ে বলল, অপরূপা মায়াবিনী মনোহরিণী। লতা বলল, আর? মেঘরাজ বলল, তোমার মধ্যে সব কিছু রয়েছে, যেমন শিক্ষা, তেমন রূপ, তেমন গুণ। লতা বলল, গায়ের গড়ন বড্ড চাপা। এটা তো তোমার আলাদা সৌন্দর্য। তোমাকে এই গড়নে বেশ ভালো লাগছে। একদম মায়াবী মুখশ্রী জুড়ে শুধু মায়া আর মায়া। একটু থেমে মেঘরাজ বলল, তোমার গায়ের গড়ন তোমার পরিপূর্ণতা দিয়েছে বীরঙ্গনা। লতা বলল, ভালোবাসার দৃষ্টি ত্রুটি দেখে না। মেঘরাজ মুচকি হাসলো। লতা চুপ করে দাঁড়িয়ে রইল। মেঘরাজ বলল, একটু কমতি রয়েছে। কিসের? মেঘরাজ কিছু না বলে চলে গেল। কোথা থেকে একটা কালো তিলক নিয়ে এসে লতার কপালে ছুঁয়ে দিল। তারপর লতার পিছনে চলে গেল। হাতে একটি দর্পণ নিয়ে লতার মুখশ্রীর সামনে ধরল। তারপর বলল, কেমন লাগছে আমাদের? লতা দর্পণে এক মনে তাকিয়ে রইল। সেখানে তার মুখশ্রীর পিছনে মেঘের মুখশ্রী দেখাচ্ছে। দূর থেকে এই দৃশ্য দেখে রাজা থেমে গেলেন। প্রহরীদের পূর্বেই মেঘরাজ সরিয়ে দিয়েছিল, তাই উদ্যানে লতা এবং সে ছাড়া কেউ ছিল না। রাজা কিছু না বলে চলে গেল। অন্যদিকে লতার হুঁশ ফিরতে বলল, তোমার কাজ শেষ হয়েছে? আপাতত হ্যাঁ, তবে আমি যে কাজ দিলাম তাতে মন দাও আর আমাকে কাজ করতে দাও। আচ্ছা। মেঘরাজ চলে গেল। রাজ্যে গিয়ে সকলের সামনে লতার হয়ে ঘোষণা দিল, তাদের শস্য দিয়ে লাভবান করার কথা। তাতে লতার কিভাবে সাহায্য করবে তাও বলেছে। অন্যদিকে কন্যাদের জন্য পাঠদান, অস্ত্রবিদ্যা শেখানোর জন্য আলাদা ঘর তৈরি করা হচ্ছে। তার দেখাশোনাও মেঘ করে চলছে। লতা রাতের জন্য গভীরভাবে অপেক্ষা করছে। আজকের রাতটা তার জন্য বিশেষভাবে গুরুত্ব।
গভীর রাত। মন্ত্রী স্ত্রীর কক্ষে প্রহরী পাহারা দাঁড়ানো। কেউ একজন সেখানে আসলো। প্রহরীদের হাতে কে একজন স্বর্ণমুদ্রা তুলে দিল। তাদের সরিয়ে লোকটি কক্ষে প্রবেশ করলো। কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। কক্ষের দরজা বন্ধ করে আগন্তুক মন্ত্রী স্ত্রীর বাহু চেপে ধরে বলল, নিজের কন্যার চিন্তা হচ্ছে না? তুই কোন সাহসে আমার নাম লতাকে বলেছিস? মন্ত্রী স্ত্রী ব্যথায় চোখ বন্ধ করে নিল। তারপর বলল, আমি কাউকে কিছু বলিনি। তুই কিছু বলিসনি, তাহলে কাল আমাকে লতা শাস্তি দেবে তার ঘোষণা দিল কেন? আমি জানি না। একটা কথা ভালোভাবে শোনো। কাল সবার সামনে তুই বলবি তুই হিংসার বশবর্তী হয়ে লতাকে মারতে চেয়েছিস। নিজের পুত্র সন্তান না হওয়ায় ছোট রানীর সন্তানকে মেরে ফেলেছিস। আমার কথা মতো না বললে পদ্মাবতীর সাথে কি হবে জানিস তো? না, পদ্মার সাথে এমন করো না। পদ্মা এমনিতে খুব কষ্ট আছে। তুমি পিতা হয়ে নিজের কন্যাকে কিভাবে মারার কথা ভাবতে পারো? হ্যাঁ, আগন্তুক আগন্তুক মন্ত্রী ছিল। তিনি এতদিন ধরে সব খারাপ কাজগুলো করেছেন। হ্যাঁ, আমি পিতা। তার চেয়ে বড় সত্যি, আমি কন্যাদের ঘৃণা করি। যে সন্তান আমাকে রাজত্ব দিতে পারেনি তাকে আমি সন্তানরূপে স্বীকার করি না। ক্ষমতার লোভে আপনি কতটা নিচে নেমে গেছেন আপনি জানেন? মন্ত্রী তার স্ত্রীর গাল চেপে ধরে বলল, তোর থেকে আমি কোনো জ্ঞান শুনতে আসিনি। চুপচাপ আমি যা বললাম তাই বললাম, কাল তাই করবি? আচ্ছা, বলবো। পদ্মার কোনো ক্ষতি করবে না তো? সেটা তোর কথার উপর নির্ভর করবে। মন্ত্রীর স্ত্রী হঠাৎ আনমনা হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, বড় রানীকে কি আপনি মেরেছেন? আমার তো মনে হয় আপনিই মেরেছেন। যে নিজের সন্তানের সাথে এতটা খারাপ আচরণ করতে পারে সে বড় রানীকে মারতে পারে। মন্ত্রী অট্ট হাসি দিয়ে বলল, তুই ঠিক বলেছিস। বড় রানীর অনেক দেমাগ ছিল। রানী হওয়ার দেমাগ, তাই চিরতরে সেটা মুছে দিয়েছি। ওর এত বড় সাহস, ও আমার গায়ে হাত তোলে। মন্ত্রী শেষ কথাটি বেশ রাগ নিয়ে বলল। মন্ত্রী স্ত্রী বলল, আমার গায়ে হাত তুলেছে মানে? আপনার গায়ে হাত তুলেছে মানে? শুনবি? তাহলে শোন। অতীত। দাসী কক্ষের সামনে দিয়ে মন্ত্রী একটি কাজে যাচ্ছিলেন। তখন রাজমহলে আসা নতুন এক অল্প বয়সী বিধবা দাসীকে দেখে মুগ্ধ হয়ে যান। যেমন গায়ের গড়ন, তেমন মুখশ্রী, তেমন যৌবন। মন্ত্রী সাহস করে তাকে জড়িয়ে ধরে বলে, যা চাইবি তাই পাবি, আমার শয্যাসঙ্গী হয়ে যা। রাজা দাসী ভয়ে কান্না করে দিল। তখন হঠাৎ কোথা থেকে রানী এসে মন্ত্রীকে ধাক্কা দিয়ে দাসীর থেকে ছাড়িয়ে নিল। মন্ত্রী কিছু বলতে যাবে, তার পূর্বে রানী তার গায়ে হাত তুলে এবং বলে, সতীত্ব নারীদের অলংকার। আর তার গায়ে যে পাপের ছোঁয়া দিবে তার শাস্তি ভয়াবহ। তোমাকে আমি সাবধান করছি মন্ত্রী, ভালো হয়ে যাও, নয়তো ফলাফল খুব খারাপ হবে। তারপর রানী দাসীকে নিয়ে চলে যায়। সেদিনে সেই থাপ্পড়ের শোধ নেওয়ার সুযোগ আসে রাজার দ্বিতীয় বিবাহের দিন। বিবাহ স্থান থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলেন মন্ত্রী। অন্দরমহলে তেমন প্রহরীর পাহারা না দেখতে পেয়ে সাহস করে রানীর কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রানী মন্ত্রীকে হঠাৎ কক্ষে দেখে চমকে যায়। তারপর বলে, তুমি এখানে? মন্ত্রী বলল, সতীত্ব নারীদের অলংকার, তাই না? আজ আমি তোর অলংকার কলঙ্কে বদলে দেব। তারপর মন্ত্রী তার উপর ঝাঁপিয়ে পড়ে। বিবাহের উৎসব চলছিল বাহিরে, যার শব্দে রানীর চিৎকার কেউ শুনল না। নিজের পুরুষত্ব মিটিয়ে মন্ত্রী যখন চলে আসছিল তখন তার মনে হলো, একে এভাবে ছেড়ে গেলে আমি শেষ, একে বাঁচতে দেওয়া যাবে না। তারপর গলা টিপে মেরে ফেলে মন্ত্রী খুনকে আত্মহত্যা সাজাতে রানীকে রশি দিয়ে ঝুলিয়ে দেয়। দরজা বাহির থেকে খোলা থাকলে সন্দেহ হতে হতে পারে কারো, তাই মন্ত্রী নিজের বিশ্বস্ত এক প্রহরীকে ভেতরে দরজা বন্ধ করে পালঙ্কের নিচে থাকার নির্দেশ দেয়। সবাই সেদিন রানী আত্মহত্যা করেছে ভেবে বেশি তদন্ত করেনি, তাই আজও সেই সত্যি সবার আড়ালে। বর্তমান। মন্ত্রী স্ত্রী তার গায়ে হাত তুলল। তারপর বলল, ছি, আপনার মতো পশু আমার স্বামী, সেটা ভাবতেও আমার লজ্জা হচ্ছে। মন্ত্রী রাগান্বিত হয়ে স্ত্রীর গায়ে হাত তুলবে, তখন তার হাতটি ধরল লতা। এতক্ষণ সে কক্ষে উপস্থিত ছিল, তবে আড়ালে। মন্ত্রী লতাকে দেখে ভয় পেয়ে গেল। লতা বলল, অনেক বছর নিজের পাপকে আড়াল করেছিস, এবার সময় হয়েছে তার শাস্তি ভোগ করার। একটু থেমে পুনরায় বলল, তুই আমার আম্মার অলংকারকে কলঙ্কে বদলে দিয়েছিলি না? আজ আমি আমার আম্মার অহংকার হয়ে তোকে মৃত্যুদণ্ড দেব, যে মৃত্যুতে যন্ত্রণারা পালিয়ে বেড়াতে চায়। লতা নিজের সর্বশক্তি দিয়ে মন্ত্রীর গায়ে আঘাত করলো। লতা দরজা খুলে টানতে টানতে মন্ত্রীকে রাজসভায় নিয়ে গেল। তারপর বলল, রাজ্যের সবাইকে খবর দাও, আজ রাজ্যে পাপ বিনাশ হবে। কিন্তু কিছু মুহূর্তের মধ্যে সবাই উপস্থিত হলো। লতা সবার উদ্দেশ্যে বলল, আপনারা আমার পরিবার সকল সিদ্ধান্ত যেমন সবার মতামতে নিতে হয়, তেমনি কাউকে শাস্তি দিতে হলেও সবাই মিলে দিতে হয়।
তাই আমি আপনাদের এখানে ডেকেছি। আজ বহু যুগ ধরে হওয়া পাপের বিনাশ হবে। সবাই জিজ্ঞেস করলো, কি পাপ? লতা বলল, আপনার আপাকে নিয়ে আসো। তৎক্ষণাৎ পদ্মাবতীকে রাজসভায় নিয়ে আসা হলো। পদ্মাবতীর গালে আঘাতের চিহ্ন দেখা দিয়েছে। লতা বলল, আপা তুমি বলো, তোমার সাথে কি ঘটেছে? পদ্মাবতী বলল, আমার পিতা আমাকে দেখা করতে ডেকেছিল রাজমহলের বাইরে। পিতার ডাক, তাই আমি গিয়েছিলাম। যেখানে গিয়ে কিছু লোক আমাকে নিয়ে যায়। তারা আমাকে বন্দি করে। এই পর্যন্ত সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু যখন জানলাম কার নির্দেশে তুলে আনা হয়েছে, তখন আমার পৃথিবী বদলে গেছে। কারণ সেই মানুষটা আমার জন্মদাতা। পদ্মাবতী কান্নায় ভেঙে পড়ল। রাজমাতা দূরে বসে শুধু অবাক হচ্ছেন। লতা সেই লোকগুলোকে ডাকলো যারা পদ্মাবতীকে তুলে নিয়ে গিয়েছিল। তাদের জিজ্ঞাসা করা হলো তারা কেন কাজটি করেছে। তারা মন্ত্রীর নির্দেশে করেছে বলে জানায়। লতা এবার মন্ত্রীর দিকে তাকিয়ে বলল, এটা বীরঙ্গলতার রাজত্ব। এখানে বীরঙ্গলতার থেকে কিছু আড়াল করা যায় না। পদ্মাবতীকে রাজমহলে খুঁজে না পেয়ে তাকে খুঁজতে আমি গুপ্তচর পূর্বে পাঠিয়ে দিয়েছি। তাই আপনার প্রথম পদক্ষেপটা বড্ড কাঁচা ছিল। এরপর লতা মন্ত্রীর স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, ভয় না পেয়ে সব কিছু বলুন। আপনার সেই আপার হয়ে আমি আপনার সেই আপার হয়ে বলছি, যার সাথে আপনি এক পাত্রে খাবার খেয়েছেন, তার জন্য ভয়হীন সত্যিটা প্রকাশ করুন। মন্ত্রী স্ত্রী নিজেকে শক্ত করে বলল, মন্ত্রী আমাকে রাজাকে মারার নির্দেশ দিয়েছিলেন। মন্ত্রী বলেছিলেন, আমার পদ্মাবতী বিপদে আছে। আমি কাজটি না করলে পদ্মাবতীকে মেরে ফেলা হবে। আমি সন্তানের মাতা, ভয় পেয়ে যাই, তাই কাজটি করতে রাজি। তারপর ঘটনাক্রমে মন্ত্রীর থেকেই জানি তার পূর্বে করা পাপের কথা, যা সাক্ষী স্বয়ং বীরঙ্গলতা। এরপর আরও কিছু লোককে রাজসভায় উপস্থিত করা হয়, যারা লতাকে আক্রমণ করার চেষ্টা করেছিল পরপর দুবার। হ্যাঁ, সে ডাকাত দল, তারাও সত্যিটা স্বীকার করে নেয়। এরপর লতা বলে, মন্ত্রীর পাপের কোনো শেষ নেই। তিনি এক সন্তানকে পৃথিবীতে আসতে দেননি। দুই কন্যার থেকে তার মাতাকে কেড়ে নিয়েছেন। কেড়ে নেওয়ার পূর্বে তার সতীত্ব নষ্ট করেছেন। নিজের কন্যাকে অবধি ছাড় দেননি। এমনকি নিজের কন্যার বিবাহ নিয়েও বিনিময়ে খেলা খেলেছেন। তার এত পাপের কি শাস্তি হতে পারে? আপনারাই ঠিক করুন। হঠাৎ মাধবী গিয়ে সবার সামনে তার পিতাকে থাপ্পড় মারল। তারপর বলল, তার এবং একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কতটা নিঃশৃংস মৃত্যু তাকে দিন এতটা নৃশংস মৃত্যু তাকে দিন, যাতে মৃত্যুর যন্ত্রণা তার পাপের হিসাব দেয়। ইনি একজন ব্যর্থ সন্তান, ব্যর্থ ভাই, ব্যর্থ পিতা, ব্যর্থ স্বামী। তার এতগুলো ব্যর্থতার শাস্তি, মৃত্যু, সেটাও কম হয়ে যায়। কিন্তু একটু থেমে মাধবী বলল, এমন পিতার ঘরে জন্ম নিয়ে আমিও কলঙ্কিত। তার মৃত্যু দিয়ে আমার কলঙ্ক মুছে দিন। কন্যা বীরঙ্গলতা। মাধবী কান্নায় ভেঙে পড়ল। মাধবীর কথার গভীরতা বুঝতে পেরে রাজ্যের সবার চোখে অশ্রু দেখা দিল। লতা মন্ত্রীর উদ্দেশ্যে বলল, শুধুমাত্র রাজত্বের জন্য নিজের কন্যাদের মুখশ্রীর মধ্যে থাকা সুন্দর প্রাণগুলো দেখতে পাননি আপনি? যদি কখনো পিতার দৃষ্টিতে তাদের দিকে তাকাতেন, তবে বুঝতেন কন্যারা পিতার আত্মার সাথে জুড়ে থাকে। কন্যা তার পিতার সম্পর্ক আপনি রাজত্বের মোহে চিনতে পারেননি। আপনার জন্য আমার করুণা হচ্ছে, বড্ড বেশি করুণা হচ্ছে। মেঘরাজ বলল, একবার আপনার কন্যা মাধবীলতার দিকে পিতার নজরে তাকিয়ে দেখুন। সেখানে রাজত্বের মোহ, ক্ষমতা, এইসবকে মুছে দিয়ে এক মুহূর্তে তাকান। বুঝতে পারবেন আপনি কতটা ভুল করেছেন। মন্ত্রী বলল, আমি কোনো ভুল করিনি। আমার পিতা আমার সাথে বেইমানি করে আমার ভাইকে রাজত্ব দিয়েছে। আমার মাতা আমার কন্যাকে বাদ দিয়ে লতাকে রাজত্ব দিয়েছে। বারবার আমাদের সাথে শুধু অন্যায় হয়েছে, তাই আমি নিজের পাওনা নিজে বুঝে নিতে চেয়েছি। রাজমাতা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, অন্যায় তোর সাথে নয়, আমার সাথে হয়েছে। সেটা করেছে আমার ভাগ্য, নয়তো তোর মতো সন্তান গর্ভে ধরি। রাজা বললেন, তোর যখন এতই ক্ষোভ ছিল, তবে একবার বলে দেখতি, রাজত্ব হাসতে হাসতে তোকে দিয়ে দিতাম। কিন্তু তুই যা করলি, তুই আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে কেড়ে নিলি। রাজ্যের সবাই একত্রে বলে উঠল, মন্ত্রীর শাস্তি চাই, মৃত্যুদণ্ড দেওয়া হোক তাকে। মন্ত্রী ঘাবড়ে গিয়ে এক প্রহরীর হাত থেকে তলোয়ার ছিনিয়ে নিয়ে বললেন, সব কিছু তোর জন্য হয়েছে বীরঙ্গলতা, আমি তোকে ছাড়বো না। মন্ত্রী লতার উদ্দেশ্যে তলোয়ার চালালেন। মেঝেতে রক্ত গড়িয়ে পড়ল। তবে লতার ন্যায় মাধবী ঠিক সময়ে লতার সামনে এসে দাঁড়ায়। তলোয়ারটি তার পেটে বিঁধে যায়। রাজসভা রক্ত তলিয়ে যাচ্ছে। মাধবী নিচে লুটিয়ে পড়তে পড়তে বলল, কন্যার আত্মত্যাগে জন্মদাতার পাপ একটু যদি কমে, তাতে হয়তো আমার কলঙ্ক মুছে যাবে।
মন্ত্রী পুনরায় লতাকে আঘাত করতে যাচ্ছিল। লতা তলোয়ারটি ধরে মন্ত্রীর বুকে আঘাত করলো। মন্ত্রী কিছুটা দূরে গিয়ে পড়ল। লতা বলল, সেনাপতি, মাধবীকে নিয়ে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন। মেঘ সাথে সাথে মাধবীকে কোলে তুলে নিল। তখনই মাধবী ঝাপসা চোখে তাকিয়েছিল। মেঘকে মুগ্ধ হয়ে দেখছিল। মৃত্যু সন্নিকটে, তারপরও চোখ মুখে মুগ্ধতা। এর অর্থ মাধবীর হৃদয়ে অন্য কিছুর অনুভূতির জাগরণ। মেঘরাজ মাধবীকে নিয়ে চলে গেল। সাথে পদ্মাবতী এবং মন্ত্রীর স্ত্রী গেল। মন্ত্রী যাবার পূর্বে বলল, তার কঠিন শাস্তি দিন রানী। আমরা আমাদের শাসকের সঠিক বিচার দেখতে চাই। রাজসভায় হইচই শুরু হয়ে গেল। সবাই মন্ত্রীর শাস্তি চাচ্ছে। রাজমাতা এতক্ষণে মুখ খুললেন। তিনি বললেন, নিজের সন্তান যখন গায়ে হাত তোলে তখন বুঝে নিতে হয় মানুষ হিসেবে কতটা জঘন্য। একজন সন্তানের যন্ত্রণা বোঝো তুমি? তোমার লজ্জা হচ্ছে না? তোমার কন্যা তোমার গায়ে হাত তুললো। পিতামাতা যেমনই হোক, সন্তানের কখনো তাদের প্রহার করা উচিত নয়। কতটা যন্ত্রণা পেলে এই নীতিটা একজন কন্যা ভুলে যায় তা তুমি বুঝো? রাজমাতা মন্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করে দিল। পুনরায় বললেন, আজ আমি তোমার আম্মা হয়ে লজ্জিত। দোষ তো আমার গর্ভকে দিতে ইচ্ছে করছে। তারপর লতার উদ্দেশ্যে বলল, তোমার বিচারে যে শাস্তি হয় সেটাই দাও। সবাই মন্ত্রীর মৃত্যুদণ্ড চাচ্ছে। লতা বলল, মৃত্যু হবে, তবে সহজ নয়। তারপর মন্ত্রীকে সকল মানুষের মধ্যে ফেলে দিয়ে বলল, আপনারা একে শাস্তি দিন, আঘাত করুন যতক্ষণ অবধি তার মৃত্যু না হয়। তার মৃত্যু যন্ত্রণায় ছটফটানিতে আমার আম্মার কলঙ্ক মুছে যাক, এক সন্তানের যন্ত্রণা মুছে যাক। আঘাত করুন। তারপর সবাই মন্ত্রীকে যেভাবে পারছে আঘাত করে চলেছে। আঘাতে আঘাতে জর্জরিত করলো। সবাই যখন হাঁপিয়ে গেল তখন লতা বলল, এবার তাকে অন্ধকার কুঠুরিতে বন্দি করা হোক। কোনো খাবার পানি কিছু দেওয়া হবে না তাকে। মানুষের আঘাতেও অর্ধেক শেষ হয়ে গেছে, বাকিটা অনাহারে শেষ হবে। আলোহীন জগতে অন্ধকারের সাথে তার শেষ যাত্রা হবে। লতার নির্দেশে মন্ত্রীকে অন্ধকার কুঠুরিতে বন্দি করা হলো। মন্ত্রী আঘাতে প্রায় নিস্তেজ হয়ে পড়েছে। মাধবীর চিকিৎসা শুরু হয়েছে। বেশ কিছুক্ষণ হলো। আঘাতটা বেশ গভীর। হাকিম কোনো আশা দিতে পারছে না। হাকিম তার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করেছে। যখন জ্ঞান ফিরলে ভালো, না হলে কিছু করার নেই। এখন জ্ঞান ফিরলে ভালো, না হলে কিছু করার নেই। লতা মাধবীর কাছে এসে বসলো। মাধবীর হাত দুটো বুকে জড়িয়ে ধরে বলল, তোর আত্মত্যাগ আমি কিভাবে শোধ করব মাধবী? আজ যদি তুই চলে যাস তবে আমার কি হবে? তোর এই ঋণের বোঝা মাথায় নিয়ে আমি কিভাবে বাঁচবো মাধবী? আমি যে হেরে যাব মাধবী। দয়া করে চোখ খোল মাধবী। তুই চলে গেলে আমি যে নিঃস্ব হয়ে যাব, একজন যোদ্ধা হিসেবে ব্যর্থ হয়ে যাব। তুই কি চাস আমি ব্যর্থ হই? সবাই আমার দিকে আঙুল তুলে বলুক, এই যে ব্যর্থ যোদ্ধা, যাকে বাঁচাতে গিয়ে অন্য কাউকে জীবন দিতে হয়, সে নিজের রক্ষা করতে জানে না। তুই এমনটা চাস মাধবী? আমার বিশ্বাস তুই চাস না। তাহলে আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছিস কেন? তোর কিছু হয়ে গেলে আমি কি করব মাধবী? লতা কান্নায় ভেঙে পড়ল। মাধবীর অন্য পাশে বসে তার আম্মা এবং আপাও কান্না করছে। বাহিরে রাজা রাজমাতা মনমরা হয়ে বসে আছে। লতা মাধবীর কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। সবাইকে চলে যেতে বলে মাধবীকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। 2 দিন পর মাধবীর জ্ঞান ফিরল। এই 2 দিন লতা মাধবীকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যায়নি। তার পাশে বসে শুধু বলতো, আমাকে হেরে যেতে দিস না মাধবী, হেরে যেতে দিস না। মাধবী চোখ মেলে তাকিয়ে প্রথম লতাকে খুঁজলো। লতা তার পাশে বসা ছিল। মাধবী বলল, তুই ঠিক আছিস তো লতা? আমি ঠিক আছি। তোর এখন কেমন লাগছে? কষ্ট হচ্ছে না তো? না। মাধবী এবার তার আম্মার দিকে তাকালো। তিনিও পাশে বসা ছিল। মাধবী তার দিকে তাকিয়ে কেঁদে দিয়ে বলল, আম্মা, আমাকে ক্ষমা করে দিন। আমি চাইনি নিজের জন্মদাতাকে আঘাত করতে, কিন্তু নিজেকে আটকাতেও পারিনি। আমাকে ক্ষমা করুন। মাধবী আম্মা বলল, যা হয়ে গেছে হয়ে গেছে, আমরা সব ভুলে গেছি, তুইও ভুলে যা। মাধবী ওঠার চেষ্টা করলো, কিন্তু পেটে ব্যথা অনুভব হলো। লতা এবং তার আম্মা সাথে সাথে তাকে জড়িয়ে ধরলো। মাধবী আম্মা বলল, শুয়ে থাক, উঠতে হবে না। মাধবী মাথা নাড়ালো। মাধবীর জ্ঞান ফিরল। হাকিম তাকে বিশ্রামে থাকতে বলেছে। লতা তাই মাধবীর দিকে কড়া নজর রাখছে। হাকিম যেভাবে বলেছে সেভাবে তার খেয়াল রাখার চেষ্টা করছে। ছোট রানী পলাশমতিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। চারদিকে রক্ত, খুন। এসবের মধ্যে তিনি পলাশমতিকে দূরে রাখতে চান। তাই মাধবীর কথাটি পলাশমতির
থেকে আড়াল করলেন। তিনি পলাশমতির দিকে এক মনে তাকিয়ে রইলেন, তারপর মনে মনে বললেন, তাহলে সত্যিই কি বীরঙ্গলতা আমার সন্তানের মৃত্যুর জন্য দায়ী নয়? গভীর গভীর রাত। আজ লতা একা রাজ্যে ভ্রমণে বেরিয়েছে। রাজ্য ভ্রমণ শেষে রাজমহলের উদ্দেশ্যে ফেরার পথে হঠাৎ মাঝপথে থেমে গেল। লতা থেমে যাওয়ার সাথে সাথে একটি তীর পেছন দিয়ে তার দিকে ছুটে আসছিল। লতা সাথে সাথে পাশে সরে গেল। হঠাৎ সেখানে মুখোশধারী কয়েকজনের আগমন ঘটল। লতা নিজের অস্ত্র তুলে নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হলো। শুরু হলো লড়াই। কিছুক্ষণের লড়াইয়ের পর শত্রুরা পালিয়ে গেল। লতা বিস্ময়িত নয়নে তাদের যাওয়ার পথে তাকিয়ে রইল। বুঝতে পারল না তার নতুন শত্রুকে, তার উদ্দেশ্য কি। কেটে গেল বেশ কিছুদিন। মাধবী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। এর মধ্যে এক শত্রু রাজ্য থেকে যুদ্ধের আহ্বান এলো। শত্রু রাজ্যের মতে নারীরা কখনো রাজত্ব পরিচালনা করতে পারে না। তাদের হাতে অস্ত্র বেমানান। যতই শক্তিশালী হোক, তাদের সেনাপতির সামনে তুচ্ছ। লতা তাদের যুদ্ধের আহ্বান হাসি মুখে গ্রহণ করল। এবার লতা তার সৈন্যদের সাথে কিছু নারী সৈন্যও নিয়েছে। অবশ্যই যারা নিজ থেকে যুদ্ধে জীবন দিতে বাজি রাখতে রাজি তাদেরকে নেওয়া হয়েছে। নারীদের নেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে এই যুদ্ধে হেরে গিয়ে শত্রু রাজা সারা জীবন মনে রাখে যে যাদের কাছে হেরেছে তারা নারী, তার অবজ্ঞা করা নারী। তবে এটা লতার প্রথম যুদ্ধ যেখানে মাধবী থাকবে না। মাধবী যেতে চেয়েছিল, কিন্তু লতার কড়া নির্দেশ, মাধবী কোথাও বের হতে পারবে না। মাধবী এখনো পুরোপুরি সুস্থ নয়, তাই তার যুদ্ধক্ষেত্রে যাওয়া সম্ভব নয়। বলতে বলতে যুদ্ধের দিন এগিয়ে এলো। শত্রু রাজ্য আক্রমণের জন্য প্রস্তুত। লতাও তার সৈন্যদের নিয়ে প্রস্তুত। লতার সৈন্য সংখ্যা এখানে আজও কম, তবে ওদের থেকে বেশি মনোবল রয়েছে লতার সৈন্যদের, এটা লতা বিশ্বাস করে। শুরু হলো যুদ্ধ। রক্তপাত, মৃত্যু দিয়ে যুদ্ধ এগিয়ে যাচ্ছে। শত্রুপক্ষ প্রায় হারের দ্বার প্রান্তে। শত্রু রাজা এবার ছলনার আশ্রয় নিল। তিনি নিজের হাতের মুঠোয় কিছু মাটি নিয়ে লতার চোখে ছিটিয়ে দিল। কিছু মুহূর্তের জন্য লতা অন্যমনস্ক হলো। চোখে কিছু দেখতে পাচ্ছিল না, হাত দিয়ে চোখ ঝাড়ছিল। তখনই শত্রু লতাকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু সে তলোয়ার ধরে নিয়েছে। অন্যদিকে মেঘরাজ লতার দিকে আঘাত দিতে দেখে এদিকে এগিয়ে আসছিল। তখন খেয়াল করলো লতা নিজেই অস্ত্রকে বাধা দিয়েছে। লতা ঝাপসা চোখে রাজার দিকে তাকিয়ে বলল, প্রথম যুদ্ধে শত্রুর পেছন থেকে আঘাত আটকাতে পারিনি, কারণ সেটা প্রথম যুদ্ধ ছিল। ছলনার প্রতিঘাত কিভাবে করতে হয় বুঝিনি, তবে এখন বুঝি। ছলনা দিয়ে বীরঙ্গলতাকে হারানো যাবে না। মানুষ প্রতিটা পদক্ষেপে শিক্ষা নেয়, আমিও নিয়েছি। তাই যুদ্ধের ময়দানে কৌশল হোক কিংবা ছলনা, দুটো প্রতিরোধ করার ক্ষমতা বীরঙ্গলতার রয়েছে। বীরঙ্গলতা নিজের তলোয়ার দিয়ে রাজার শিরচ্ছেদ করলো। কিছু মুহূর্তের মধ্যে সকল সৈন্যরা বীরঙ্গলতার দাসত্ব স্বীকার করলো। তারা হার মেনে নিয়েছে। বীরঙ্গলতা সবার উদ্দেশ্যে বলল, তোমাদের দাসত্ব আমার চাই না, তোমরা আমার সঙ্গ দাও বন্ধুরূপে। দাসত্ব শব্দটা সৈনিকের জন্য বড় বেমানান। তোমরা সৈনিক, তোমরা দাসত্ব নয়, বীরত্বের সাথে জীবন অতিবাহিত করবে। আমাকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করতে পারো। সবাই বীরঙ্গলতার জয় জয়কার করলো। যুদ্ধে জয়লাভ করে ফেরায় রাজ্যে খুশির বন্যা বয়ে যাচ্ছে। রাজবাড়িতে ছোট করে সবার নিমন্ত্রণ রইল। এর মাধ্যমে লতা সবার মুখে একবেলা ভালো খাবার তুলে দিতে চায়। সব দিক দেখার দায়িত্ব পড়েছে মেঘরাজের উপর, তাই সে বেশ ব্যস্ত। মাধবী এখন যথেষ্ট সুস্থ, তাই সে রাজমহল ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার মেঘরাজের সাথে দেখা। মাধবী বলল, সেদিনের পর একবার আমার সাথে দেখা করলে না কেন মেঘ? মেঘ বলল, হাতে অনেক কাজ, আমাকে যেতে হবে। জবাবটা দিয়ে যাও। অন্ধরমহলে হুটহাট প্রবেশ করা সেনাপতির কর্ম নয়, এজন্য যায়নি। তবে তোমার সুস্থতা কামনা করছি। আর আমি তোমাকে কামনা করছি। কি? আমি বলতে চাইছি, তোমার একবার সাক্ষাৎ করার ইচ্ছে ছিল। তাই বলো। আমারও তোমার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে ছিল। একটা কথা বলার ছিল। কি কথা? তুমি খুব ভালো মানুষ। বীরঙ্গলতা রাজত্ব গ্রহণের দিন বুঝেছিলাম, তবে ভালোভাবে উপলব্ধি করেছি সেদিন। তুমি না বলেছিলে তোমার মধ্যে সেই সাহস নেই যা দিয়ে রাজত্ব চালানো যায়? ভুল বলেছিলে। কারো জন্য জীবন দিয়ে দিতে অধিক সাহসের প্রয়োজন হয়। তাই বলবো, তুমি খুব সাহসী, এর সাথে ভালো মানুষ বটে। তুমিও ভালো মেঘরাজ। ধন্যবাদ।
কাজ আছে। মাধবী মুচকি হেসে সম্মতি জানালো। মাধবী বলল, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি মেঘরাজ। আমার হৃদয়ে আলাদা এক অনুভূতি জন্ম হয়েছে। সেদিনটা সবার সাথে ভালোই কেটে গেল। আরও কিছু সময় রাজ্যে এখন সুখের হাওয়া বইছে। দারিদ্রতা দিনে দিনে কমছে। সবাই পুত্র এবং কন্যা দুজনকে সমান চোখে দেখতে শিখেছে। আগের মতো রাতে বেড়ালে আর স্ত্রীদের কান্না শুনতে পাওয়া যায় না। ক্ষুধার জ্বালায় কাতর বাচ্চাদের কান্নার শব্দ যায় না। রাজ্য বিরঙ্গলতার যেমন চেয়েছিল তেমনভাবে পরিবর্তিত হচ্ছে। তার মাঝে অন্ধকার কুঠুরিতে মন্ত্রী অনাহারে যন্ত্রণা মারা গেল। মৃত্যু পূর্বে ক্ষুধার জ্বালা বেদনা বুঝতে পেরেছে। কষ্ট কাকে বলে সেটা তার অনাহারে মৃত্যু বুঝিয়ে দিয়েছে। তার পাপের শাস্তি বোধহয় এভাবেই হওয়ার ছিল। এর মধ্যে লতার মেঘরাজের সাথে সম্পর্ক গভীর হয়েছে। আজ রাতে মেঘরাজ লতাকে রাজ্যের দক্ষিণ দিকে নিরিবিলি এক স্থানে দেখা করতে ডাকে। লতা মেঘের বলে দেওয়া স্থানে গিয়ে মেঘের জন্য অপেক্ষা করছিল। মেঘ কিছুটা সময় লতাকে অপেক্ষা করিয়ে তারপর আসলো। মেঘ এসে বলল, অপেক্ষা করতে কেমন লেগেছে? অবশ্যই খুব খারাপ। ভালো কিছু পেতে হলে খারাপের স্বাদ গ্রহণ করতে হয় বিরঙ্গলতা। লতা বলল, বুঝলাম। আচ্ছা, তুমি প্রায়ই আমাকে বীরঙ্গনা বলে ডাকো কেন? এটাও তোমায় বলে দিতে হবে। তুমি বীরঙ্গনার মতো বীর, সাহসী যোদ্ধা, যার মধ্যে ভয় নেই, হেরে যাওয়ার আশঙ্কা নেই। এ তো বীরঙ্গনার রূপ, তাই বীরঙ্গনা ডাকি। আচ্ছা, তো এখানে ডাকলে কেন? মেঘ বলল, ওই দিকে তাকাও। হাত দিয়ে আকাশে দেখালো। হ্যাঁ, তাকালাম। কি দেখছো? পূর্ণিমা রাত, চাঁদ উজ্জ্বল, তারা ঝিকঝিক করছে। অপূর্ব আকাশ। সেই আকাশকে সাক্ষী রেখে বলছি, ভালোবাসি। সারা জীবন তোমার সাথে থাকতে চাই, ভালোবেসে, বন্ধুবেসে। লতা চুপ। মেঘ পুনরায় বলল, আজ বলো না বীরঙ্গনা, আমাকে তোমার কলঙ্ক রূপে গ্রহণ করবে? তুমি যেমন চেয়েছিলে আজ তোমার রাজ্য ঠিক তেমন। বলো না, এবার ভালোবাসবে? তোমার পাশে এই অযোগ্য ব্যক্তিটাকে গ্রহণ করবে? সবাই নিজ নিজ স্থানে। যোগ্য মেঘরাজ, ভালো জীবন সঙ্গী হওয়ার পূর্ব শর্ত ভালো বন্ধু হওয়া। আর তুমি খুব ভালো বন্ধু। ভালোবাসা করবে কি এই বন্ধুকে? কাল দিব জবাবটা। আবার কাল? হ্যাঁ, অপেক্ষার ফল মিষ্টি হয়। লতা মেঘের সাথে কিছুটা মুহূর্ত জ্যোৎস্না বিলাস করে চলে গেল। মাধবী মনমরা হয়ে উদ্যানে বসেছিল। মেঘরাজ এই দিক দিয়ে যাচ্ছিল। মাধবী মনমরা হয়ে বসে থাকতে দেখে এগিয়ে এসে মাধবীর পাশে বসলো। লতাকে বাঁচানোর পর থেকে মেঘরাজের সাথে মাধবীর সম্পর্ক খুব ভালো হয়ে গেছে। মেঘরাজ বলল, মন খারাপ? না, তেমন নয়। স্পষ্ট দেখছি মন খারাপ। কোনো বিষয় নিয়ে শুধু তাই বলো? আসলে আব্বার কথা খুব মনে পড়ছে। যেমনই হোক, আব্বা ছিল, তিনি তার পাপের শাস্তি পেয়েছেন। হয়তো একটু কম পেয়েছেন, তবুও পেয়েছেন। আমি জানি না মৃত্যুর পূর্বে তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছিল কিনা, তবে তার মৃত্যুটা খুব ভাবাচ্ছে। আসলে জন্মদাতার গায়ে হাত তুলে আমি যে পাপ করেছি, সে পাপ আমাকে বড্ড পোড়াচ্ছে। মেঘরাজ বলল, যা হয়েছে ভুলে যাও। মনে করো তুমি তখন নিজের পিতার গায়ে নয়, বরং এক অপরাধের গায়ে হাত তুলেছিলে। তুমি এই রাজ্যের দ্বিতীয় রানী, সে হিসাবে শাস্তি দেওয়ার অধিকার তোমার রয়েছে। তাই এসব ভুলে যাও। মাঝে মাঝে খুব করে পোড়ায় আমায়। আমার মন খারাপ দেখলে খুব কষ্ট হয়। যেমনই হোক, তার স্বামী ছিল, তার খারাপ লাগাটা আমি বুঝতে পারি। কিন্তু পিতার পাপের সামনে আমাদের খারাপ লাগাগুলো কিছুই নয়। এসব ভুলে যাও মাধবী, জীবনে এগিয়ে যাও। মাধবী নিশ্চুপ। মেঘরাজ বলল, চলো আমরা বরং রাজ্যে ঘুরে বেড়াই। চলো, রাতের কাজ আমরা দিনে করি। মাধবী উত্তরের অপেক্ষা না করে তার হাত ধরে টেনে নিয়ে গেল মেঘরাজ। আর মেঘরাজের কাছে মাধবী বন্ধু, এখন একটু বেশিই ভালো বন্ধু। অন্যদিকে মাধবী বন্ধুদের মধ্যে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে। দিনটা মেঘরাজের মাধবীর সাথে বেশ কাটলো। সময় কেটে যায়। অনেকটা সময় পার করলো লতা। রাজত্ব গ্রহণের পর প্রায় 2 বছর কেটে গেল। বয়স 20। রাজ্যে দুঃখমোচন হয়েছে। সবাই বেশ সুখে আছে। রাজ্যে বৈষম্য শেষ হয়ে গেছে। কিছুটা লতার রাজ্যে ঘুরে বেড়ানোর জন্য অনেকে ভয় পেত। তারা স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করার সময় যদি লতা চলে আসে, অনেকে নিজ থেকে শুধরে গেছে। এভাবে সবার চিন্তাধারার পরিবর্তন ঘটেছে। লতার এরকম সুন্দর রাজ্য পরিচালনা দেখে অনুপ্রাণিত হয়েও বন্ধু রাজ্যেও বৈষম্য দূর করতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ বিশেষ কারণে লতার পিতা সবাইকে রাজসভায় ডেকেছেন। দুদিন পূর্বে মেঘের আম্মা এবং বোনকে রাজমহলে নিয়ে এসেছেন। কারণটা ছোটরা জানে না, বড়রা হয়তো জানে। সবাই রাজসভায় উপস্থিত হলে লতার দাদিজান বললেন, আপনাদের সবাইকে আজ এক বিশেষ বিশেষ কারণে ডাকা হয়েছে। আমার পুত্র আপনাদের সামনে সে বিষয়টি তুলে ধরবেন। আশা করি আপনারা তাতে খুশি হবেন। তিনি লতার পিতাকে বলার জন্য নির্দেশ দিল। অন্যদিকে লতা এবং মাধবী কিছু বুঝতে না পেরে চুপ রইল। লতার পিতা বলল, আমরা ভেবে দেখলাম বীরঙ্গলতা জীবনে বেশ কিছুটা বয়স পার করেছে। এখন সময় এসেছে তার জন্য যোগ্য জীবনসঙ্গী নির্ণয় করার। তাই আমরা তার বিবাহের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জেনে খুশি হবেন, তার পাত্র নির্বাচন করা হয়েছে। লতা এবং মেঘরাজ দুজনে চমকে গেল। লতা মেঘরাজকে ভালোবাসি না বললেও এটা সত্য, সে মেঘরাজকে ভালোবাসে। লতার পিতা পুনরায় বলল, রাজ্যে আজ কোনো বৈষম্য নেই। আড়ালে আবডালে যদিও থেকে থাকে তবে তা খুব শীঘ্রই দূর হয়ে যাবে। আমরা রাজ্যের মতো সম্পর্কেও বৈষম্য রাখতে চাই না। তাই বীরঙ্গনার পাত্র হিসাবে আমাদের রাজ্যের সেনাপতি মেঘরাজকে নির্বাচন করা হয়েছে। এতক্ষণ লতা মুখশ্রীতে যে ভয় দেখা দিয়েছিল তা নিমিষে শেষ হয়ে গেল। মেঘরাজের মুখশ্রীতেও হাসি দেখা দিল। অন্যদিকে মাধবীর হৃদয়ে দহন শুরু হলো। মাধবী স্বপ্নেও ভাবেনি তার জন্য এমন চমক রয়েছে। রাজমাতা বললেন, আশা করি এই সম্পর্কে আপনাদের কোনো আপত্তি নেই লতা এবং মেঘেরও। রাজমাতা তারপরও লতা এবং মেঘরাজের সিদ্ধান্ত জানতে চাইলেন। লতা মাথা নাড়িয়ে সম্মতি দিল। মেঘরাজ বলল, এজন্য পূর্বে আমার আম্মার সাথে কথা বলতে হবে আমাকে। মেঘের আম্মা বলল, আমাদেরকে জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা রাজি। মেঘরাজও সম্মতি জানালো। মাধবী সেখান থেকে চলে গেল। মাধবী রাজ্যের সবাই লতা এবং মেঘরাজের বিবাহ শুনে খুশি হলো। এতদিন তাদের দুজনকে একসাথে দেখেছে, তাদের বেশ মানায়। মাধবী মেঘরাজকে বিশেষভাবে তার সাথে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছে। মেঘরাজ মাধবীর কাছে আসতেই মাধবী বলল, আমাকেই ডেকেছিলে? তুমি কি বিবাহ সিদ্ধান্ত বাধ্য হয়ে নিচ্ছ? তাহলে বলবো, তোমার বাধ্য হওয়ার কোনো প্রয়োজন নেই। লতা কখনোই বাধ্যতার সম্পর্ক চাইবে না। আমরা লতাকে বললেও ও বুঝবে। মেঘরাজ কিছু বুঝতে না পেরে বলল, আমি বাধ্য হয়ে কেন নেব? বীরঙ্গনাকে নিয়ে স্বপ্ন তো আমি সেই কিশোর বয়স থেকে নিয়েছি। মাধবী চমকে উঠল। কি? হ্যাঁ, কেন তুমি জানো না? আমি তো পূর্বে রাজমহলে ঘুরঘুর করতাম শুধুমাত্র বীরঙ্গলতার সাথে দেখা হবে এই আশায়। মেঘরাজ একে একে সব বলল। মাধবীর মনে হলো তার মাথা ঘুরছে। সে ভুলের উপর নিজের অনুভূতি সাজিয়েছে। এতটা ভুল সে কিভাবে করলো? মেঘরাজ বলল, আমি বীরঙ্গলতাকে এক আকাশ সমান ভালোবাসি, যার কোনো সমাপ্তি নেই। মাধবী সেখান থেকে দৌড়ে চলে গেল। লতা মেঘরাজের আম্মার কক্ষে এলো। এখন থেকে বিবাহ সম্পন্ন হওয়া অবধি তারা রাজমহলে থাকবে। লতা কক্ষের সামনে এসে বলল, আসবো? মেঘের আম্মা বলল, হ্যাঁ আসো। আমি আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ বলো। আপনি এই বিবাহের সিদ্ধান্ত জোরপূর্বক নেননি তো? তোমার হঠাৎ এমন মনে হলো কেন? আসলে প্রত্যেক আম্মার স্বপ্ন থাকে তার পুত্রবধূ এরম হবে, তাদের সেবা যত্ন করবে, তাদের পাশে থাকবে। কিন্তু আমি তো শাসক। আমি যদি পুত্রবধূর দায়িত্ব পালনে ব্যর্থ হই, আপনার মনে কি এই প্রশ্নটি আসেনি? না, আসেনি। তোমার শাসনকালের 2 বছর হলো রাজ্যের কারো মুখে হাসি বই কষ্ট দেখা যাচ্ছে না। এর মূল কারণ হলো তোমার দায়িত্ববোধ, কর্তব্য। যে মানুষটি এত মানুষের প্রতি দায়িত্ব পালনে সফল, সে আমার মতো সামান্য মানুষের দায়িত্ব পালনে ব্যর্থ হবে, এটা ভাবার কোনো কারণ নেই। তাছাড়া মেঘ তোমাকে ভালোবাসে সেই কিশোর বয়স থেকে। তখন তার ভালোবাসা আমাদের কাছে শুধু পাগলামি, ছেলে মানুষই এবং দিবা স্বপ্ন মনে হতো। তারপরও যখন ও সেনাপতি হলো, তখন থেকে ওর ছেলে মানুষীকে আমরা সত্যি বলে মনে হতে শুরু করলো। সেদিন থেকে আমি তোমাকে মেঘরাজের স্ত্রী রূপে ভাবতে শুরু করেছি। আমি তো শ্যামলা বর্ণের। আপনার অমন সুন্দর পুত্রের পাশে আমাকে বেমানান লাগছে না আপনার? মেঘের আম্মা হেসে দিল। তারপর বলল, তোমার সৌন্দর্য, তোমার মাধুর্য, তাই তোমার রূপ তোমার কথায় প্রকাশ পায়। যেখানে তুমি অপরূপা, সামান্য গায়ের গড়ন সেই রূপকে হার মানাবে তা তোমার মনে হলো কিভাবে? লতা মুচকি হাসলো। মেঘের আম্মা পুনরায় বলল, আর আমার
প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হলে আমি তোমায় সফলতা দিতে নিজে এগিয়ে আসব, তাই চিন্তা করো না। লতা বলল, আমি আপনাকে আম্মা ডাকতে পারি? নিশ্চয়। লতা আম্মা আম্মা বলে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নিজের আম্মাকে হারিয়েছে অনেক বছর হলো। দ্বিতীয় আম্মাকে আম্মা রূপে গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেটা হলো না। আজ এক আম্মা পেয়ে কান্না করে দিল। মাধবী কক্ষে শুয়ে নীরবে কান্না করছিল। লতা কক্ষে প্রবেশ করে মাধবীকে অসময়ে শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো। কারো উপস্থিতি বুঝতে পেরে মাধবী উল্টো দিক দিয়ে চোখ মুখ মুছে নিল। লতা মাধবীর কাছে গিয়ে বসলো। মাধবী হেসে উঠে বসে লতাকে দেখতে পেল। লতা বলল, কি হয়েছে? কিছু না। তুই কি কান্না করছিলি? মাধবী হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলল, কান্না কেন করব? চোখ মুখ দেখে স্পষ্ট কান্না করছিলি। মন খারাপ কেন? তেমন কিছু না, তুই ভুল ভাবছিস। মাথাটা একটু ধরেছে, তাই এমন লাগছে। লতা মাধবী দেখে মুখে দু হাত রেখে বলল, আমি এই চোখদ্বয় আমার দিকে তাকিয়ে মিথ্যা বলবে? আমি ভাবতেও পারি না। মন খারাপ কেন সেটা বল। মাধবী লতাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। লতা মাধবীর পিঠে আলতো ছোঁয়া দিয়ে বলল, কি হয়েছে আমাকে বলবি না? আমি ভুল করেছি লতা, তোর সাথে বড় অন্যায় করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দে লতা, ক্ষমা করে দে। তুই কি করেছিস? তুই কি বলছিস? আমি বড় ভুল করেছি লতা, বড় ভুল। কিছু না, আমাকে একটু সময় দে, আমি সব ঠিক করে দিব। লতা কিছু বুঝতে পারল না। মাধবী বলল, পিতার কথা খুব মনে পড়ছে লতা। সন্তান হয়ে তার গায়ে হাত দিলাম, এটা ভেবে খারাপ লাগছে। সেদিনের কথাটা ভুলতে পারছি না। তুই একটু সময় দে আমায়, সব ঠিক হয়ে যাবে। লতা বুঝলো মাধবী একা থাকতে চাইছে, তাই মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলে গেল। মাধবী মনে মনে বলল, এই ভুল অনুভূতিকে হৃদয়ে জ্বালিয়ে দেব আমি। তুই আমার বোন লতা, তোর ভালোবাসায় আমার লোভ থাকতে পারে না, এটা অনুচিত। আড়ালে আবডালে একজন বলছে, তোমার সময় ঘনিয়ে আসছে লতা, সাথে তোমার বোন মাধবীর। এই রাজত্বে তোমাদের অস্তিত্ব আমি মুছে দেব।